তো নিয়ে এলাম নিট বায়োলজি সিরিজের প্রথম ভিডিও এবং আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এনজাইম। তো সবাই ভালো করে দেখবে। আমি প্রথমে আজকে এনজাইমের বেসিক স্ট্রাকচার এবং প্রপার্টিজ, তার ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব এবং পরের লেকচারগুলোতে আস্তে আস্তে এনজাইম ইনহিবিটর এবং এনজাইম কাইনেটিক্সগুলো আসবে। তো ভালো করে মন দিয়ে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবে এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে এবং পুরো সম্পূর্ণ এনজাইমটা কভার করার পর আমি এমসিকিউ সেশন রাখবো এবং সেখানে কোশ্চেন আনসার আমরা সলভ করব, আলোচনা করব। ঠিক আছে, তো দেখতে থাকো এনজাইম। আমার নাম গোপাল মিস্ত্রি, তোমরা দেখছো একাডেমি অফ বায়োসায়েন্স, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে থাকবে। চলো শুরু করা যাক এনজাইম। তো হোয়াট ইজ এনজাইম? আমরা যখন হরমোন পড়ছি তখন হোয়াট ইজ হরমোন, প্রত্যেকটা কিছু আগে কি সেটা ভালো করে জানতে হবে, কিভাবে এসছে। তো এনজাইমকে আমরা বলতে পারি অল এনজাইমস আর প্রোটিন, অল এনজাইমস আর প্রোটিন। অর্থাৎ এনজাইমকে যদি ডিগ্রেড করা হয় তাহলে আলটিমেটলি প্রোটিনের যে স্মলেস্ট ইউনিট অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সেগুলো পাওয়া যাবে। তাহলে এনজাইম মানে সেটা প্রোটিন, কিন্তু ভাইস ভার্সা আমরা বলতে পারছি না এই অর্থেই সব প্রোটিন কিন্তু আবার এনজাইম নয়। তাহলে সব এনজাইম যেরকম প্রোটিন, সব প্রোটিন আবার কিন্তু এনজাইম হতে পারে না, কারণ কিছু প্রোটিন আছে সেই প্রোটিন আবার পেপটাইড হরমোন তৈরি করছে। তাহলে একটা পেপটাইড হরমোন, ধরো ইনসুলিন, তাহলে সেটাকে আমরা প্রোটিন বলতে পারছি, কিন্তু ইনসুলিনকে আমরা এনজাইম বলতে পারছি না। বোঝা গেছে? তো এইরকমভাবেই বলতে পারি অল এনজাইমস আর প্রোটিন। এবং এই এনজাইমটা থাকার জন্য কি এক্সট্রা সুবিধা হচ্ছে এবং না থাকলেও বা কি হতো, চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। তো এনজাইমকে বলা হচ্ছে এনজাইম ইজ এ বায়োক্যাটালিস্ট। বায়োক্যাটালিস্ট, ক্যাটালিস্ট মানে হচ্ছে কি অনুঘটক, তাই তো? আর বায়ো মানে হচ্ছে অর্গানিক, কোনো একটা জৈব অনুঘটক। এবং এই অনুঘটকটা কি দিয়ে তৈরি না, সেটা প্রোটিন দিয়ে তৈরি। তো অনুঘটকের কাজ কি আমরা দেখেছি অক্সিজেন ফরমেশনের ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশানে কিভাবে অনুঘটক কাজ করছে। তো আমরা ইনঅর্গানিকের ক্ষেত্রে যেমন দেখেছি যে কোনো অর্গানিক রিয়াকশান যে ক্যাটালাইসিস হচ্ছে তার ক্ষেত্রে কিভাবে ক্যাটালিস্টের রোল প্লে করছে এনজাইম, সেগুলো কিন্তু মেটাবলিজমে পড়ে থাকবো। তো আমি রিকোয়েস্ট করব যারা এনজাইম পড়বে তারা অবশ্যই এনজাইমটা পড়ার আগে মেটাবলিজমটা পড়তে হবে। তো যে কোনো ধরো কার্বোহাইড্রেট মেটাবলিজম, লিপিড মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, এগুলো পড়া থাকলে কি সুবিধা হবে, যখন আমরা এনজাইমকে ক্যাটেগরাইজ করব, বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করব, তার এক্সাম্পল কিন্তু কখনো মুখস্থ করতে হবে না। কারণ কোথায় অক্সিডেশন হচ্ছে বা রেডক্স রিয়াকশান হচ্ছে, কোথায় ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ওই বিভিন্ন মেটাবলিক রিয়াকশান থেকে লিখতে পারবো। কোনো এক্সাম্পল নিয়ে কিন্তু কোনো কনফিউশন হবে না। ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করব সবাই আগে মেটাবলিজম চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে, তারপর এনজাইম চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বায়োক্যাটালিস্ট। ক্যাটালিস্টের রোল হচ্ছে কোনো একটা রিয়াকশানটাকে ইনক্রিজ করা, এনহ্যান্স করা। ঠিক আছে? ধরো এই এনজাইমেটিক রিয়াকশান, যে কোনো রিয়াকশান তাদের একটা মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্টস থাকে। একটা কি বললাম, মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্টস থাকে টু কমপ্লিট দ্য রিয়াকশান। তাহলে এই এনজাইমের ক্ষেত্রে বা যে কোনো সাবস্ট্রেটের ক্ষেত্রে তাদেরকে যদি প্রোডাক্টে রূপান্তরিত হতে হয়, লেটস ফর এক্সাম্পল গ্লুকোজ, সেই গ্লুকোজ থেকে যদি গ্লুকোজ 6 ফসফেট হতে হয়, ধরো গ্লুকোজ রয়েছে, এই সাইডে এটিপি রয়েছে, বিভিন্ন রিয়াক্ট্যান্টস যারা তারা রয়েছে, তো সেগুলো থেকে যদি গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয় তো সেটা হয়তো হবে, অর্থাৎ একটা সাবস্ট্রেট থেকে সেটা প্রোডাক্ট অ্যাচিভ করবে, কিন্তু দ্য রেট অফ রিয়াকশান এটাই কিন্তু ম্যাটার করছে, যেটা এনজাইমের প্রেজেন্সে কি হবে, অ্যাবসেন্সে কি হবে। তাহলে এই যে মিনিমাম রিকোয়ারমেন্টস অফ এনার্জি, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি বাংলাতে যেটা বলা হয় সক্রিয়করণ শক্তি, সেই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কি করে দেবে না লোয়ারিং করে দেবে। তাহলে আমরা বলতে পারি এনজাইম হেল্পস টু লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে কি বলতে পারি, এনজাইম হেল্পস টু লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার? তো দেখা যাচ্ছে এনার্জির যে ব্যারিয়ারটা রয়েছে সেই ব্যারিয়ারটাকে সবাইকে ক্রস করলে তবে প্রোডাক্ট হওয়া যায়।
ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কনভার্সনের ক্ষেত্রে, রিয়াকশানের ক্ষেত্রে একটা এনার্জি, মিনিমাম এনার্জি ব্যারিয়ার থাকে। তো যদি আমরা অ্যাবসেন্সে করি, যেখানে শুধুমাত্র সাবস্ট্রেট রয়েছে, এই সাবস্ট্রেটটা থেকে কি করবে, এই সাবস্ট্রেটটা থেকে প্রোডাক্ট আসতে হবে। তো সেক্ষেত্রেও একটা এনার্জি ব্যারিয়ার রয়েছে। আবার অন্যদিকে এই সাবস্ট্রেটের সঙ্গে যদি আমরা এনজাইম অ্যাড করে দিই, সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রেও প্রোডাক্ট অ্যাচিভ করলো, বাট এক্ষেত্রে এনার্জি ব্যারিয়ারটা, অর্থাৎ এখানে ডেল জি যে পরিমাণটা থাকছে, এখানে ডেল জির পরিমাণটা কিন্তু আরও কম হচ্ছে, অর্থাৎ এনার্জি রিকোয়ারমেন্টস সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তাহলে আমরা আরও একটু অন্যরকমভাবে এক্সাম্পলটা দেখব। ধরো এইখানে একটা ওয়াল রয়েছে, ঠিক আছে, একটা বড় পাঁচিল রয়েছে, এখানে কিছু বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো খেলাধুলো করছে এখানে। ধরো এখানে 40 জনের মতো বাচ্চা রয়েছে। তো বলা হলো যে এই পাঁচিলটার টোপকে যে ওপারে যেতে পারবে তাদেরকে চকলেট দেওয়া হবে। তো ব্যাস, শুনে লাফালাফি শুরু হয়ে গেছে যে কে আগে যাবে, কে আগে যাবে। সবাই চেষ্টা করছে যাওয়ার, কিন্তু দেখা গেলো 40 জনের মধ্যে মাত্র 2 জন এখানে আসতে পেরেছে, অনলি 2। আর বাকিরা কান্নাকাটি করছে, কারণ এত হিউজ একটা ব্যারিয়ার, তারা কিন্তু সেটাকে ক্রস করতে পারছে না। তো এরপর কি হলো, একজন বড় লোক আসলো, হাতে একটা বড় হাতুড়ি নিয়ে আসলো। সেই সাউথের সিনেমাতে যেরকম বড় একটা হাতুড়ি থাকে, হিরো মাথার কাছে ডাং করে মারে, ঠিক ওই রকম একটা হাতুড়ি নিয়ে আসলো। হাতুড়ি দিয়ে যেই এখানে আঘাত করলো, এই ওয়ালটা ক্র্যাক করে এখান থেকে ভেঙে গেল, কারণ ওয়ালটা তো আর অম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি ছিল না, ওই জন্য ওয়ালটা ভেঙে গেছে। যাই হোক, তো ওয়ালটা ভেঙে যাওয়ার পর অনেকটা কিন্তু ছোট হয়ে গেছে। তো বাচ্চাগুলো আনন্দ পেয়ে গেছে, সবাই টপার টপ এই পারে টপকে চলে এসছে। এখন দেখা গেল যখন পাঁচিলটা বড় ছিল তখন মাত্র 2 জন এসেছে, কিন্তু এখন পাঁচিলটা ছোট হয়ে যাওয়ার জন্য মোটামুটি যতজন ছিল সবাই টপকে গেছে। তাহলে এই বাচ্চাগুলো যখন পাঁচিলের এপারে ছিল তখন ছিল তারা কি না, সাবস্ট্রেট বা রিয়াক্ট্যান্ট, আর যখন তারা ওপারে চলে গেল তখন হয়ে গেল তারা কি, প্রোডাক্ট। তো এইভাবে যদি আমরা সাবস্ট্রেটকে রেখে দিই, হয়তো তারা প্রোডাক্ট অ্যাচিভ করবে, কিন্তু খুব লিটল বিট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অ্যাচিভ করবে বা প্রোডাক্টে পরিণত হবে, ঠিক আছে। কিন্তু যদি এনজাইমের প্রেজেন্সে হয়, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ প্রোডাক্ট ফরমেশন গেট ইনক্রিজ, অর্থাৎ রেট অফ এনজাইমেটিক রিয়াকশন উইল বি ইনক্রিজ। বোঝা গেছে, এনজাইমেটিক রিয়াকশনটাকে ইনক্রিজ করবে। তাই জন্য আমরা বলতে পারি যে এনজাইমের মেন ফাংশনটাই হচ্ছে lowering the activation energy and increase the rate of reaction। তার মানে যে কোনো এনজাইমেটিক রিয়াকশন হোক বা যে কোনো রিয়াকশন হোক, তাতে ক্যাটালিস্টের যে রোলটা সেটাই প্লে করছে এনজাইম। তাই জন্য এনজাইম হচ্ছে একটা বায়ো ক্যাটালিস্ট। এরপর এনজাইম ইজ হাইলি স্পেসিফিক, এটাও আমরা বলতে পারি এনজাইম ইজ হাইলি স্পেসিফিক। এগুলো এর সব প্রপার্টিসের মধ্যে হচ্ছে। এনজাইম কি, তার প্রপার্টিস আর এনজাইমের ডেফিনেশন, এগুলোকে অ্যাসেম্বল করে আমরা বলতে পারি এনজাইম ইজ এ বায়োক্যাটালিস্ট হুইচ হেল্পস টু লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন অ্যান্ড আলটিমেটলি হেল্পস টু প্রডিউস প্রোডাক্ট ফ্রম সাবস্ট্রেট। তাহলে হয়ে গেল এনজাইমের ডেফিনেশন। এখানে তো আমরা যা যা আলোচনা করছি সেটা নিয়েই ডিফাইন করছি, অসুবিধা নেই। তাই জন্য এনজাইম ইজ হাইলি স্পেসিফিক বলছি। এই স্পেসিফিক কথাটার অর্থ হচ্ছে সুনির্দিষ্টতা, বা হাইলি স্পেসিফিক মানে হচ্ছে একটা পার্টিকুলার টার্গেটের ওপর কাজ করবে। এই যে পেনের ঢাকনাটা, এই ঢাকনাটা ধরো আমি এই পেনের অন্য একটা এই পয়েন্টে পরানোর চেষ্টা করছি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। বা এই কালারের সঙ্গে এটাই কিন্তু ম্যাচ করে। তো এই ঢাকনাটা এই পেনটার জন্য হাইলি স্পেসিফিক। যেরকম প্রত্যেকটা লক এবং তার জন্য স্পেসিফিক কি যেরকমভাবে খুবই রেস্ট্রিক্টেড, আমরা একটা বাইকের চাবি গিয়ে অন্য বাইকে কখনোই খুলতে পারি না। একটা লকের সঙ্গে একটা কি যেরকম স্পেসিফিক, সেরকম একটা এনজাইমের সঙ্গে তার সাবস্ট্রেটও খুব স্পেসিফিক। এই এনজাইমটার সঙ্গে এই সাবস্ট্রেটটা যেরকমভাবে কাজ করবে, এই একই এনজাইমের সঙ্গে নিশ্চয়ই এই সাবস্ট্রেটটা কিন্তু কাজ করতে পারবে না, কারণ এদের স্ট্রাকচারাল কনফরমেশন এর সঙ্গে ম্যাচ করতে পারবে না। তো এনজাইমের এই ধর্মটাকেই বলা হয় সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি। তো আমরা এর এক্সাম্পল হিসেবে বলতে পারবো যে স্পেসিফিসিটি
কীরকম হয়, যেরকম লাইপেজ লিপিডের ওপর কাজ করে, যেরকম প্রোটিয়েজ প্রোটিনের ওপর কাজ করে, এরকম কিছু স্পেসিফিসিটি আমরা এক্সাম্পল দিতে পারবো, ঠিক আছে। আর এবং এই স্পেসিফিসিটি অনেক রকম হয়ে থাকে, যেরকম এক হতে পারে স্টিরিও স্পেসিফিসিটি বা অপটিক্যাল, তাহলে স্টিরিও স্পেসিফিসিটি অথবা অপটিক্যাল স্পেসিফিসিটি, একটা হতে পারে রিয়াকশন স্পেসিফিসিটি, আবার অন্যদিকে থাকবে সাবস্ট্রেট স্পেসিফিসিটি। ক্লিয়ার? স্টিরিও স্পেসিফিসিটি মানে হচ্ছে এক একটা কম্পাউন্ড তার এক একটা ফর্ম রয়েছে, যেরকম আমরা গ্লুকোজেরই দুটো ফর্ম দেখছি, ডি গ্লুকোজ, অন্যদিকে এল গ্লুকোজ, বিটা গ্লাইকোসাইডিক, আলফা গ্লাইকোসাইডিক, এরকম বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। তো গ্লুকোকাইনেস আমরা দেখেছি ডি গ্লুকোজের ওপর, গ্লুকোকাইনেস ডি গ্লুকোজের ওপর কাজ করে, একে কখনো কিন্তু আমরা এল গ্লুকোজের সঙ্গে রিয়াক্ট করাতে পারবো না, ঠিক আছে। তাই জন্য বলতে পারি যে এখানে এই গ্লুকোকাইনেস এনজাইমটা ডি ফর্মের ওপর কিন্তু অ্যাক্টিভ এবং স্পেসিফিক, ঠিক আছে। তাহলে এই ধরনের স্পেসিফিসিটিটাকে বলা হয় স্টিরিও স্পেসিফিসিটি বা অপটিক্যাল স্পেসিফিসিটি। এরপর হচ্ছে রিয়াকশন স্পেসিফিসিটি। রিয়াকশন স্পেসিফিসিটি মানে কোনটা না, যেখানে একটা সাবস্ট্রেট সে দেখা গেল দুটো আলাদা রকমের রিয়াকশান করছে, যেরকম গ্লুকোজ 6-ফসফেট, এখানে গ্লুকোজ 6-ফসফেট একটা সাবস্ট্রেট যাকে আমরা দেখছি নর্মাল গ্লাইকোলাইটিক পাথওয়ের পার্টিসিপেট করছে, অন দ্য আদার হ্যান্ড অলসো হেক্সোস মনোফসফেট শান্ট বা এইচএমপি পাথওয়ে বা পেন্টোস ফসফেট পাথওয়েতেও কিন্তু পার্টিসিপেট করছে। অন্যদিকে যদি দেখি আমরা অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড যেরকম ট্রান্স অ্যামাইনেস যদি পায় ট্রান্সঅ্যামাইনেশন করছে, আবার ওইদিকে যদি ডিঅ্যামাইনেশনের অক্সিডেটিভ এনজাইম পায় বা নন অক্সিডেটিভ তাহলে ডিঅ্যামাইনেশনও করছে। তাহলে এদের কিন্তু রিয়াকশান স্পেসিফাই থাকছে যে ও আইদার এটা করতে পারে অর এটা করতে পারে, এরকম এদের বিভিন্ন রকম রিয়াকশানের ওপর স্পেসিফিসিটি আছে, তো সেইটাকে বলা হচ্ছে রিয়াকশান স্পেসিফিসিটি। এরপর চলে আসি সাবস্ট্রেট স্পেসিফিসিটি। তো সাবস্ট্রেট মানে যেটা বললাম যে লিপিড যদি একটা সাবস্ট্রেট হয় তাহলে লাইপেজ এই সাবস্ট্রেটের ওপর কিন্তু স্পেসিফিক এবং লিপিডকে ডিস্ট্রয় করবে, ডিগ্রেড করবে, করে ভেঙে এটাকে কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। বোঝা গেছে? তো মোটামুটি এগুলো হচ্ছে এনজাইমের ধর্ম। আর একটা বলতে পারি যে এনজাইম কখনো কোনো রিয়াকশানকে ইনিশিয়েট করতে পারে না, রাদার জাস্ট অনলি ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশান। এনজাইম ডাজ নট ইনিশিয়েট এনি রিয়াকশান, এনজাইম ডাজ নট initiate any reaction, only increase the rate of reaction। আমরা হরমোনের সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে এখানে বলতে পারি হরমোন কিন্তু একটা ফাংশনকে ইনিশিয়েট করতে পারে, যেরকম কোনো একটা হাইপোথ্যালামিক রিলিজিং অর ইনহিবিটরি হরমোন যদি আসে, ধরো জিএনআরএইচ, সে গিয়ে কী করবে, সে পিটুইটারির ওপরে কাজ করে সেখানে সিগন্যালিং মলিকিউল হিসেবে বাইন্ড করে সেখানে একটা হরমোন সিনথেসাইজ করাতে পারবে এবং সেখান থেকে আরেকটা হরমোন বেরিয়ে সে আরেকটা গ্ল্যান্ডের ওপর কাজ করতে পারবে। তো এইভাবে কিন্তু হরমোনের একটা ভূমিকা আছে যে কোনো একটা স্টপ ফাংশন সেটাকে ইনিশিয়েট করানো বা নতুন করে কোনো কিছুকে সিনথেসাইজ করানো, গ্রোথ ফ্যাক্টর, তারা কিন্তু এটা করতে পারছে। কিন্তু এনজাইম কখনো ইনিশিয়েট করতে পারে না, এনজাইম কোনো রিয়াকশানকে ইনিশিয়েট করতে পারে না, শুধু রেট অফ রিয়াকশানটাকে ইনক্রিজ অথবা কিছু কিছু ক্ষেত্রে ডিক্রিজ এটাই করতে পারে।